হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সঞ্জিদা হাসনিন বলছি সাসকাচুয়ান, কানাডা থেকে। আজকে আমাদের নতুন একটা পডকাস্ট আমরা শুরু করছি, স্টোরিজ অফ ইমিগ্রেন্ট উইমেন। সো দিস ইজ আওয়ার ফার্স্ট এপিসোড এবং ফার্স্ট ডে। আমার সাথে আছে আজকে একজন অ্যামেজিং গেস্ট, হাসিনা আক্তার আপু। উনি ক্যালগারি থেকে জয়েন করছেন। সো আমরা বেসিক্যালি এই পডকাস্টে যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে উইল টক অ্যাবাউট দ্য স্টোরিজ অ্যান্ড জার্নিজ অফ ইমিগ্রেন্ট উইমেন। আমরা যারা বাংলাদেশ থেকে এসছি লট অফ ইয়ার্স এগো আর প্রবলি নিউ কামার, কি চ্যালেঞ্জেস ফেস করি, কি হয়, হাউ উই সার্ভাইভ, হোয়াট আর উই ডুইং, হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস, হোয়াট আর দ্য উইন্স। এখন আপনি কেন দেখবেন আমাদের পডকাস্ট? যদি এই দেশে এসে আপনি প্রথমেই অনেক একটা হয় কালচারাল শক এবং অনেক কিছু মনে হচ্ছে যে দেশেই ভালো ছিলাম, চলে যাব কিনা, আবার এখানে এসে মনে হচ্ছে যে না, একটু স্ট্রাগল করে একটু ফাইট করে দেখি। সো আপনার জন্য এটা একটা সেফ প্লেস বলতে পারেন। উই উইল বি টকিং সাম ভালনারেবল মোমেন্টস, সাম চ্যালেঞ্জিং থিংস অ্যান্ড অলসো দ্য উইন্স। সো বেশি দেরি না করে চলে যাই হাসিনা আপুর কাছে। হাসিনা আপু, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য টাইম। প্রথমে থ্যাংক আপনি ইউ আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু যদি বলেন যে হু আর ইউ, ওয়্যার ইউ কেম ফ্রম এন্ড হোয়াট ইউ ডুইং রাইট নাও, দেন উইল গো ফর নেক্সট কোয়েশ্চেনস। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি হাসিনা। আমি কানাডার ক্যালগারিতে আছি প্রায় 26 ইয়ার্স ধরে। আমি কানাডায় আসি 2000-এ। তারপর তখন সেই থেকে আমার লাইফ। আমি বাংলাদেশে একজন কলেজের টিচার ছিলাম, কেমিস্ট্রির টিচার। তো আচ্ছা। প্রথম যখন এখানে আসলাম, এসে প্রথম যে শকটা পেলাম সেটা হচ্ছে যে জব পাওয়া যায় না, তাই না? আ আ প্রায় তখন জব মার্কেটও এত ভালো ছিল না। আর এখনকার মতো তখন তো সবকিছু এত ইজিলি গুগল সার্চ করলেই পাওয়া যেত না। তখন ইন্টারনেট এত উন্নত ছিল না। হ্যাঁ, যাই হোক, তো প্রথম এসে আমি আসার মনে হয় ২ মাস কোনো কাজ করিনি। ২ মাস জব এপ্লাই করে যাচ্ছি কিন্তু হচ্ছে না। যাই হোক, তারপর ২ মাস পরে আমার আরেকটা ফ্রেন্ড ছিল। আমরা একই সাথে ফ্রেন্ড, মানে বাংলাদেশে চিনতাম না, এখানে এসেই পরিচয়। আমরা ২ জন একদিন আ বসে আছি। তখন তো কম্পিউটার ছিল কিন্তু জব সার্চ করা ওইটা আমি জানতাম না আসলে ভালো করে। তা আমরা একদিন ওই ক্যালগারি হেরাল্ড, আমাদের এখানে যে নিউজ পেপারটা আছে, তো ওখানে দেখলাম যে একটা জব ফেয়ার হচ্ছে, হ্যাঁ? ডাউনটাউনে। তা আচ্ছা। তা আমি তখন আমার ফ্রেন্ডটাকে, ও আমাকে বলল, "চলো আমরা যাই।" তা আমি বললাম, "ঠিক আছে।" তখন তো নতুন আসছি। মনে হয় ২ মাস হয়নি। ১.৫ মাস ১.৫ মাস হবে। তো যাই হোক, ২ জন মিলে সকালে চলে গেলাম জব ফেয়ারে, ডাউনটাউনে। তো যাওয়ার পরে ওইটা হচ্ছে একটা 5 স্টার হোটেল, হায়াত হোটেল। ওইটা ওপেনিং হয়েছে। সেইজন্য ওদের জব ফেয়ার। তারপরে গেছি। তখন তো আমার কানাডার জব সম্পর্কে তেমন কোনো আইডিয়াও নাই। আচ্ছা। খুব সুন্দর করে আমার রেজুমিটা বানায় নিয়ে গেছে। আমার যা ব্যাকগ্রাউন্ড সবকিছু। আচ্ছা। তো যাই হোক, সেই আ আমার রেজুমি দেখে পরে এইচআর এর সে আমাকে বলছে যে, "আসলে তোমার যেই এডুকেশন বা তোমার যে এক্সপেরিয়েন্স, সেই জব তো আমাদের এখানে তোমাকে আমরা দিতে পারব না। তবে তুমি যদি করতে চাও তাহলে তোমাকে আমরা জব দিতে পারি।" তারপরে আমি বললাম, "হোয়াট কাইন্ড অফ জব?" তখন ওরা অনেক, দুজনে আরো সবাই কথা বলছে যে কি জব আমাকে দেয়া যেতে পারে। তারপরে আমাকে বলছে যে, "তোমার ইংলিশ, তুমি ফোনে অ্যান্সার-ট্যান্সার এগুলো করতে পারবা তো?" আমি আচ্ছা। বলছি, "হ্যাঁ, সেটা তো পারবো, নরমাল যেটুক।" তো বলল, "তাহলে তোমাকে আমরা আমাদের যে এই হাউসকিপিং আছে, যে হাউসকিপিং ডিপার্টমেন্ট, ওখানে একটা আছে যে ফোনে অ্যান্সার করা গেস্টদের ফোন কল, মানে ইন হাউস গেস্টদের।" আচ্ছা। বলল যে, "তুমি মানে গেস্টদের কি নিডস বা কে কি চায়, কি এগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। তারপরে সেই হিসাবে তুমি আবার পেজ করে ফ্লোরে সবাইকে জানাবা বা এরকম।" তা আমি তখন সাহস করে বললাম যে, "আমি পারব।" আচ্ছা। তারপরে আ সেদিনই আমার জব হয়ে গেল। হুম? ও দ্যাটস আমারও, ইট, 2 মান্থস। হ্যাঁ, আফটার 2 মান্থস এটা। আচ্ছা। তারপরে জব হয়ে গেল। জব হয়ে যাওয়ার পরে তো, এবং পেও খুব ভালো। কারণ যেহেতু একটা 5 স্টার হোটেল, মানে তখন আমি যেমন জানতাম সবাইকে আশেপাশে, তারা যে হারে মানে যেই পেতে জব করছে তার থেকে অনেক ভালো। হুম? আচ্ছা। তারপরে তখন আমার হাসব্যান্ডকে না বলেই কিন্তু আমি ইয়েস বলে চলে আসছি। আচ্ছা। তারপরে যাই হোক হলো। তারপরে
তো জব শুরু করলাম। ১ম দিকে একটু হেজিটেশন হতো কারণ গেস্টরা তো বিভিন্ন জায়গা থেকে আসা। তাদের যে অ্যাকসেন্ট আমার বুঝতে একটু হুম, কষ্ট হুম। হতো। আচ্ছা। মনে হয় মাসখানেক আমার এই সমস্যাটা ছিল। তারপর হুম, আস্তে, হুম। আস্তে আমি ঠিক হয়ে গেলাম। আর এনভায়রনমেন্ট টা খুব ভালো ছিল আসলে। তারপর হুম, এই হুম, জব প্রায় আমি ১.৫ বছর ২ বছর আমি আসলে এই জবটা করেছি। ২ হুম, বছর পরে আমি তখন চিন্তা করলাম যে এখন আমার ফিল্ডে আমাকে খোঁজা উচিত কিছু। হুম, হুম, হুম। তো ওখানে আমার এখানে আমি আপনাকে জিজ্ঞেস করি। আপনি তো বললেন যে যখন আপনি আ এই হোটেলের জবটা করেছেন, that was not related to your নো, নো, background নো, or the নো, studies, right? নো, নো, নো। তখন যখন জবটা আপনি শুরু করলেন, did you feel like মানে একটা থাকে না যে একটা শক যে যেটা আমার expertise বা আমার ব্যাকগ্রাউন্ড I'm not getting into that ওটা কি একটু চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? হ্যাঁ, কিছুটা ছিল। তারপরও তখন আমার শুধু মনে হয়েছিল যে একটা কিছু করতে হবে। হ্যাঁ? হুম, হুম, যে হুম, হুম, কারণ আমার খেয়াল আছে যখন আমাদের যখন ইন্টারভিউ হয়, হুম, হুম, তখন আ ইন্টারভিউর যে পারসন টা ছিল, ও তখন আমাদেরকে একটা কথা বলছিল যে, "কানাডাতে যখনই যাবা, তুমি হুম, হুম, যেয়ে তুমি কি জব করছো সেটা না। তোমাকে ফার্স্ট তুমি যেটাই পাবা সেটাকেই তুমি অ্যাকসেপ্ট করে নিবা। হুম, তারপরে হুম, তুমি তোমার" ও আমাদেরকে এই অ্যাডভাইসটা দিয়েছিল আসলে। তা আচ্ছা। আমার ওই জিনিসটা খেয়াল ছিল যে ও আচ্ছা ওই ভদ্রলোক তো এই কথা বলেছিল। তো যাই হোক হুম, আমি তখন আমার হাসব্যান্ড কোন জব করে না। তা আমি হুম, ওইটা অ্যাকসেপ্ট করে নিলাম। তারপরে ওখানে শুরু করলাম। মোটামুটি বেশ ভালোই লাগছিল। ওখানকার পরিবেশটা খুব সুন্দর। কিন্তু মাঝে, মাঝে একটা কষ্ট হতো যে আমি কি করছিলাম দেশে আর কি করছি। যাই হোক তারপর ওখানে প্রায় ২ বছরের মতো আমি ওখানে জব করলাম। হুম, করার হুম, পর তারপরে আমি আমার ফিল্ডে খোঁজা শুরু করলাম। হুম, I হুম, was lucky actually আমি যেদিন থেকে খোঁজা শুরু করলাম, হুম, তার হুম, আগে আমি ফিল করিনি যে আমাকে খুঁজতে হবে। হুম, যাই হোক যখন খোঁজা শুরু করলাম, খোঁজা শুরু আমি মনে হয় এটা আমার খেয়াল আছে এটা সানডে ছিল। সানডেতে আমি হুম, এপ্লাই করি একটা পজিশনে। হুম, হুম, ল্যাবরেটরি টেকনিশিয়ান এর পজিশনে আমি এপ্লাই করি। আর আচ্ছা। টিউসডেতে আমাকে ইন্টারভিউতে কল করে। সো হুম। ইউ আর ভেরি লাকি। আপনার খুব বেশি Yeah. অপেক্ষা করতে হয়নি। না, শুরুটা না। আমি ছিল আমি একটু সারপ্রাইজ এ ছিলাম। হ্যাঁ? যে মাত্র আমি সানডে নাইট এ এপ্লাই করলাম। টিউসডে তে আমাকে ইন্টারভিউ তে কল করল। এবং ইন্টারভিউতে কানাডায় এসে একটা জিনিস আমার খুব ভালো ছিল যে আমি যখন যেই জবে আমি এপ্লাই করেছি মোটামুটি আমি পেয়ে গেছি। যাই হোক ওই আচ্ছা। জবটাও আমি যখন আমার ইন্টারভিউ হলো আমি জবটা পেয়ে গেলাম। হুম, হুম, পেয়ে যাওয়ার পরে আমি ওই জব শুরু করলাম। ওখানে ওই কোম্পানিতে বোধহয় আমি ৭ বছর কাজ করেছি। কিন্তু ওদের পে টা একটু লো ছিল। কিন্তু হুম, হুম, আমার শেখার অনেক অপরচুনিটি ছিল। কারণ বাংলাদেশে ছিলাম টিচার। আর এখানে এসে হলাম ল্যাবরেটরি কেমিস্ট। তখনও হুম। কেমিস্ট মানে পজিশনটা আমার কেমিস্ট ছিল না। ল্যাবরেটরি টেকনিশিয়ান। আপনার যাই হোক একাডেমিক ইয়েটা কি ছিল? আপনি কোন ফিল্ডে পড়াশোনা করেছেন? মাস্টার্স করা। আমি কেমিস্ট্রিতে মাস্টার্স করা। কেমিস্ট্রিতে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওকে। সো you landed into your field then. ইয়েস, ইয়েস। তারপর ওইখানে আমি জব করলাম প্রায় ৭ বছর। হুম, ৭ হুম, বছর জব করার পরে তখন যেহেতু আমার তখন ক্যানাডিয়ান এক্সপেরিয়েন্স এগুলো সব হয়ে গেছে, তখন আমি এপ্লাই করা শুরু করলাম যে আরো ভালো কি হুম, করা যায়? যাই হোক কোথায় হুম, পাওয়া যায়? তো ঠিক সেম আমি একটা জবের অফার পেলাম মানে ইন্টারভিউ অফার পেলাম এবং জবটা আমার পেয়ে গেলাম আমি জবটা এবং আমার সেলারি ছিল অলমোস্ট ডাবল। যা আমি হুম। ছিল ওখানে তার চেয়ে ডাবল। আমি এটা এক্সপেক্ট করিনি আমাকে এত ভালো সেলারি ওরা দিবে। তারপর থেকে কিন্তু আমি সেই কোম্পানিতেই আছি। আ So that's মাঝখানে how many years now? হ্যাঁ, এখন প্রায় অনেক বছর আ 17 ইয়ার্স I think 17 Oh কি 18 wow, ইয়ার্স কিন্তু that's এর long. মাঝে আমি একবার লেইড অফ হয়ে গিয়েছিলাম সেই কোম্পানি Oh, থেকে। এটা আচ্ছা। বোধহয় 2018 এ যখন রিসেশন চলছিল আমি লেইড অফ রিসেশন হচ্ছিল, রাইট। আমি লেইড অফ হয়ে গেলাম। লেইড অফ হয়ে যাওয়ার পর তারপরে আবার ২ বছর পরে ২ হুম, বছর হুম, ওরা আমাকে আবার ডাকলো। বাট এই ২ বছরের ভিতরে আমি আবার লেইড অফ হওয়ার পরে ওরা আমাকে একটা কোম্পানি খুব ভালো প্যাকেজ দিয়েছিল। একটা হুম, হুম। 6 আচ্ছা। ফুল সেলারি এগুলো। ৬ মাস কাজে আমি আর জব খুঁজিনি। তারপরে হুম, ৬ মাস পরে আমি আবার একটা জব পেয়ে গেলাম স্কুলে। হুম, 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 কেমিক্যাল টেকনোলজিস্ট হিসেবে মানে কেমিক্যাল টেকনোলজিস্ট এই বাচ্চাদের মানে স্কুলের এটা, হাই স্কুলে। কিন্তু সেই জবটা আমার পার্মানেন্ট ছিল না। কিন্তু ওই জবটাও আমি এনজয় করছিলাম খুব।
তো ইন দ্য মিন টাইমে কিন্তু ওখানে শেখার কিছু ছিল না। সেই মানে 11-12 এর ছেলেমেয়েদের প্র্যাকটিক্যাল করানো, এটা আমার কাছে এটা খুব ইজি জিনিস মনে হচ্ছিল। মানে আমি নিজে কিছু শিখতে পারছিলাম না। যার জন্য আমি ওখানে খুব একটা হ্যাপি ছিলাম না। কিন্তু এমনি খুব ভালো ছিল। কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু আমার হাসব্যান্ড চাচ্ছিল যে আমি ওইখানেই থাকি। কারণ ওদের পেনশন অনেক ভালো। তারপর স্কুলে জব কোনো মানে লেড অফ হওয়ার বা এগুলো কোনো মানে পসিবিলিটি সাধারণত নাই নরমালি। কিন্তু আমার আসলে আমার ল্যাব আমাকে টানে। ২ ও বছর আচ্ছা। যখন ওরা আমাকে আবার বলল যে, "তুমি কি আসতে চাও নাকি বা তুমি এভেইলেবল আছো কিনা?" আমি সাথে সাথেই স্কুলের জব ছেড়ে দিলাম। ছেড়ে আমি আবার চলে গেলাম আমার ল্যাবে। Say something? এই হচ্ছে সেই থেকেই আমি করছি। এখনো ওই ল্যাবে আছি। এই। আলহামদুলিল্লাহ, দ্যাটস ভেরি গুড। আপনি আপনার ফ্যামিলি নিয়ে একটু বলবেন? আপনার লাইক ছেলে-মেয়ে বা হ্যাঁ, হ্যাঁ। রিলেশন? আমি যখন আমি এখানে আসলাম তখন আমার ছেলে এবং ১ ছেলে ১ মেয়ে। আমার ছেলে তখন খুবই ছোট। ওর বয়স তখন মনে হয় ৫ বছর। হ্যাঁ? আর মেয়ে অনেক বড়। মেয়ের বয়স তখন ৯, ১০, ১২ বছর ছিল আমার মেয়ের বয়স তখন সেই সময়। আচ্ছা। অ্যাম ওইটাও অনেকটা স্ট্রাগল করতে হইছে আমাদের। আমার খেয়াল আছে যে আ আসার ২ মাস পরে আমার হাসব্যান্ড ড্রাইভিং লাইসেন্স পেল। কিন্তু আমি তখন আমাদের একটা গাড়ি। হ্যাঁ? আ আর ঠিক লাইসেন্স পাওয়ার I think ১ মাস পরেই শুরু হলো আ ক্যালগারিতে একটা মানে ওই ট্রানজিটের স্ট্রাইক এবং সেই স্ট্রাইকটা আমার মনে হয় ২.৫ মাস না ৩ মাস ছিল সেটা। এমন স্ট্রাইক ছিল। যার জন্য ট্রেন, বাস সব বন্ধ। তো কি করতো আমার হাসব্যান্ড সকালবেলা সে ফার্স্ট আমাকে ড্রপ না আমার ছেলেকে আগে ডে কেয়ারে ড্রপ করতো। মেয়েকে স্কুলে ড্রপ করতো। তারপরে আমাকে কাজে ড্রপ করে তারপরে তারপর সে ফুল আবার টাইম বেলায় এমন করে দেখা যেত যে আমার মেয়ের ছুটি হয়ে গেছে অনেক আগে স্কুল কিন্তু বেচারা বসে থাকতো স্কুলে। যতক্ষণ আমরা না আসবো ও তো আসতে পারছে না। কারণ বাস নাই, স্কুলের বাস নাই, কোনো কিছুই নাই। সে এরকম করে সেই সময়টা খুব একটা মানে কষ্টের সময় ছিল যে ছেলেটা ডে কেয়ারে বসে থাকতো শুধু মানে উইন্ডো দিয়ে দেখতো কখন বাবা-মা আসবে, আমাদেরকে নিতে আসবে, আমি যাবো এরকম। আর মেয়ে তখন স্কুলে নিয়ে বসে থাকতো। ওই টাইমটা আমার খুব টাফ সময় গেছে আসলে। তারপরে হ্যাঁ, অনেক স্ট্রাগল করতে হইছে। স্ট্রাগল করলাম। ছেলে-মেয়েরা আস্তে, আস্তে বড় হলো। এখন তো আমার ছেলে-মেয়ে ২ জনই ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওরা ২ জনই আমার ছেলেও ইঞ্জিনিয়ার, মেয়েও ইঞ্জিনিয়ার। আর উম কিন্তু এই যে এগুলো করতে, করতে এই ছেলে-মেয়ের পড়াশোনা, নিজেদের এখানে কানাডায় লাইফ সেটেল করতে আসলেই ১ম এ একটা বাড়ি কিনতে হবে। এরকম একটা ইয়ে থাকে। এগুলো করতে, করতে কিন্তু অনেক বছর চলে গেল। আমি পরে রিয়ালাইজ করলাম যে আচ্ছা এই যে আমরা এত বছর থেকে আছি কিন্তু আমি আমার ফিউচার নিয়ে কতটুকু ভাবছি। হুম? এই যে ১৫-২০ বছর তো শুধু আমাদের লাইফ সেটেল করতে, করতেই চলে গেল। ছেলে-মেয়েদের মানুষ করা, নিজেদের লাইফ এখানে সেটেল করা। আলহামদুলিল্লাহ এখন আমরা ভালো আছি। কিন্তু এই ভালোটা ১ম থেকেই ছিলাম না। তাই না? আ তাহলে এখানে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে মানে ইমিগ্রেন্ট হয়ে আমিও বাংলাদেশ থেকে এসেছি 2008, so that's so many years here for me too. দেশে আমরা একভাবে থাকি, একটা কমফোর্ট লেভেলে থাকি বা অনেক কিছু প্রোভাইডেড থাকে, অন্যান্য চ্যালেঞ্জ থাকে। বাট আবার কানাডাতে যখন অনেক কিছু সুবিধা বাট পার্সোনালি ম্যানেজ করে সবকিছু চলা দ্যাটস অ্যানাদার লাইক চ্যালেঞ্জ। এটা বিরাট চ্যালেঞ্জ। হ্যাঁ। রাইট? বড় চ্যালেঞ্জ। কারণ এখানে কোনো সাপোর্ট সিস্টেম থাকে না। সাপোর্ট ফ্যামিলি বা অন্য কিছু এভাবে থাকে না। এভরিথিং ইস ইউ হ্যাভ টু ডু। তো হ্যাঁ। ইমিগ্রেন্ট এই যে লাইফটা, হাউ ডিড ইট চেঞ্জ ইউ? মানে আপনি অ্যাজ এ পারসন বাংলাদেশে থাকতে যেমন ছিলেন, আর এখন যেমন, হোয়াট ডু ইউ সে অ্যাবাউট ইট? অ্যাকচুয়ালি এই আমি মনে করি যে কানাডায় এসে আমি আমার নিজে আমি কতটুকু ক্যাপাবল এটাকে প্রুফ করার বা এটাকে ভাবার এই জিনিসটা আমার ভিতরে আসছে। কারণ দেশে তো নিজে কিছু করতাম না, তাই না? আমরা কেউই দেশে নিজে কোনো কাজ করতাম না। তারপরে আ বাংলাদেশের কলেজ তো খুবই আরামের, তাই না? শুধু আমার আমার এখন মনে হলে হাসি পায় যে কিভাবে জব করতাম। তখন ছিল যে শুধু আমার ক্লাস টাইমে আমি যেতাম। আমার লেকচারটা দিয়ে ২ টা বা ৩ টা লেকচার একদিনে দিয়ে আর ঠিক সেভাবেই স্কেডিউলটা করা হতো যাতে পরপর ৩ টা হয়। আমি আমার লেকচারটা দিয়ে আমি বাসায় চলে আসতাম। এমন ছিল।
এখানে এসে যখন দেখলাম ৮ ঘন্টা কাজ মানে ৮ ঘন্টাই কাজ করতে হবে। এটা অনেকটা ইয়ে। তারপরে ঘরের কাজ, না? এটাও তো একটা বিরাট জিনিস। সবকিছু যে সামলানো, ছেলেমেয়েদের সামলানো। যদিও আমি একদিক দিয়ে লাকি যে আমার বাচ্চারা ওখান থেকে একটু বড় হয়ে আসছে, যে এখানে আমাকে ওই যে একটা ছোট বাচ্চাদের নিয়ে যে struggle টা করতে হয়, ওইটা আমাকে করতে হয়নি। কিন্তু এই যে আমি আমার নিজেকে প্রুভ করার বা আমি কে, এই জিনিসটা আমি এই কানাডায় আসার পরে আমার মনে হয়েছে যে আমি বেশি রিয়ালাইজ করতে পারছি যে আমি একাধারে একজন মা ছিলাম, তারপরে একজন চাকরিজীবী, তাই না? আবার একজন ওয়াইফ, সবকিছুই। আর এখানে তো আমাদের আম মানে ক্যালগারির, আমি যেটা ক্যালগারিতে দেখেছি, আমি তো অন্য জানি না। কিন্তু আমাদের এখানকার মানে খুব সোশ্যাল একটা লাইফ আছে। দেখা যায় যে প্রতি উইকেন্ডেই আমরা খুব হই হল্লা করি, এক জায়গায় না কোথাও বসি, কারো বাসায় না কারো বাসায় প্রতি উইকেন্ডেই সবসময় এটা থাকে। এটা সেই ১ম থেকে। আর আমাদের সেই ১ম এ যখন আসছি, আমাদের যে একটা গ্রুপ ছিল, যে ফ্রেন্ড সার্কেলটা, এখনো কিন্তু আমি সেই ফ্রেন্ড সার্কেলটাকে নিয়েই চলি। আর দ্যাটস ভেরি গুড। আমাদের এখানে অবশ্য হয়, বাঙালিদের আমাদের গ্যাদারিংটা হয় সোশ্যালি। হুম, তো আমরাও মোটামুটি কানেক্টেড থাকি। স্পেশালি সামারে দেখা যায় যে অনেক, অনেক বেশি হয়। পার্কে হুম, হুম। বসা বলো। হ্যাঁ, আর আরেকটা যেটা আমরা তখন চিন্তা করছিলাম যে যখন ১ম আসি, যে ফ্রেন্ড সার্কেলটা এভাবেই আমাদের গড়ে উঠছিল যে আমাদের ছেলেমেয়েরাও, আমাদের ফ্রেন্ডদের ছেলেমেয়েরা সমান, সমান, যাতে আমরা যখন এনজয় করতাম ওরাও যাতে এনজয় করতে পারে। এবং সেই বন্ডটা কিন্তু এখনো আমাদের আছে। ওদের এখন ছেলেমেয়েদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আমাদের বাবা-মাদের ভিতরে বন্ডটা আমাদের এখনো আছে, এবং এটা একটা খুবই ভালো, আমি বলব যে আমাদের দেশ থেকেও যখন আমার ভাই ওরা আসছিল আমার ছেলের বিয়ের সময়, মেয়ের বিয়ের সময়, ওরাও অবাক হয়ে যেত যে তোমাদের এত সুন্দর এখানে, মানে সবার আত্মীয় না আমরা কেউ, কিন্তু একটা ফ্যামিলি কানেক্টেড সবাই। সবাই। এটা খুব ভালো। এগুলো আমি মানে এই যে একা সবকিছু করা, এটাতে করে এটা করে আমার মনে হয়েছে যে আমি খুঁজে পেয়েছি যে আমি কে? হুম, হুম। আমার নিজের মূল্যায়নটা আমি বোধহয় এখানে এসে বুঝতে পেরেছি। আমার যেটা মনে হয়। দ্যাটস রাইট, দ্যাটস ভেরি গুড। আপনার এখন আমি একটু জানতে চাই যে আপনি তো অনেক বছর হয়ে গেল। 26 ইয়ার্স, উই আর ইন 2026। অফকোর্স টাইমিং এর সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে। বাট এখন যারা নতুন আসছে, ধরেন কেউ নিউ কামার এখন, অথবা আসার কথা ভাবছে, হোয়াট ডু ইউ সে অ্যাবাউট দেম? মানে তাদেরকে আপনি অ্যাডভাইস কি দিবেন? নতুন আসলে হোয়াট দে শুড বি লুকিং আউট টু, অর কিভাবে প্রিপেয়ার করা উচিত নিজেকে ফর এ ক্যারিয়ার, ফর এ লাইফ হিয়ার? এখন তো আমি যেটা এখন দেখছি, এখন আসলে পৃথিবী অনেক ছোট হয়ে গেছে, না? কারণ হুম, কমিউনিকেশন এত কিছু এখন, আমরা যখন আসছিলাম তখন কিন্তু আমরা অনেক কিছুই জানতাম না কানাডা সম্পর্কে। মানে এসে হুম, যতটুক জানতাম, যেটুক পড়ে যতটুকু মানে জানতে পারছি, হুম, কিন্তু হুম, অনেক কিছুই আমরা জানতাম না এখানকার কালচার বা এরকম সেইভাবে। কিন্তু এখন এই ডিজিটাল যুগে এসে আমি মনে করি এখন যারা আসে তারা কিন্তু আগে থেকেই অনেক কিছু তারা জানে। মানে এবং হুম, হুম, জবেরও এখন তো আমি দেখি যারা ওখান থেকে আসার আগেই তারা ওখানেই জব থেকে এপ্লাই করে। জবের এপ্লাই হুম, করছে, এবং হুম, এসে হুম, আমাদের মতো এত স্ট্রাগল আমি মনে হয় এখন করতে হয় না সবাইকে। তারা কিন্তু এসে খুব যারা ভালো ব্যাকগ্রাউন্ড আছে তারা কিন্তু তাদের সেই প্রফেশনাল জব হুম, অনেক হুম, ইজিলি পেয়ে যায় আসলে আগের চেয়ে। তবে আমি যেটা বলব যে কেউ যদি এখন এখানে আসার প্ল্যান করে, আসার আগে সবকিছু তাদেরকে আ হোমওয়ার্ক করতে হবে। যেই সিটিতে যেতে চায় সেখানকার জবের কোন হুম, জব কেমন হয় বা কি। ঠিক আমাদের কথাও, আমাদের কিন্তু ১ম এ ক্যালগারি আসার কথা ছিল না। আসলে আমি ক্যালগারির নামও কিন্তু কখনো শুনিনি। আমাদের তখন ছিল, সবাই তো একটাই ছিল, টরন্টো আর টরন্টো অথবা ভ্যাncouver, এই ২ টা বেশি প্রমিনেন্ট। আর মন্ট্রিয়াল, এই ৩ টাকেই বেশি সবাই চিনত। তা আমাদেরও ঠিক সেটাই প্ল্যান ছিল যে আমরা টরন্টো যাবো। আ হুম, হুম, হঠাৎ করে আমার হাসব্যান্ডের একটা ফ্রেন্ড, উনি আমাদের ৩ বছর আগে এখানে আসছিলেন। এই হুম, হুম, ক্যালগারিতে উনি আসছেন। উনি তখন ক্যালগারিতে ১ম এ ক্যালগারি আসেননি। তো যখন আমরা আসবো, যখন উনার সাথে কথা বললাম, তখন উনি বলল যে, "আপনারা ক্যালগারি চলে আসেন।" কারণ আমিও টরন্টোতে ছিলাম। টরন্টো হুম, আমার কাছে ভালো লাগেনি, এবং জব অপরচুনিটি, স্পেশালি আমার হাসব্যান্ড ইঞ্জিনিয়ার। তো বলল হুম, স্পেশালি ইঞ্জিনিয়ারদের জন্য জব অপরচুনিটি অত ভালো নাই। হুম, হুম, ডাইরেক্ট ক্যালগেরি আসেন। সেইজন্যে আমাদের ক্যালগেরি আসা। যেহেতু ক্যালগেরি অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিটা বেশ, এইজন্য অনেক অয়েল অ্যান্ড হুম, গ্যাস কোম্পানি
আছে, জবের অপরচুনিটি একটু ভালো। সেজন্য আমি বলছি যে কেউ যদি এখন আসার চিন্তা করে তার আগে তাদেরকে হোমওয়ার্ক করে আসা উচিত যে কোন প্রভিন্সে গেলে যার যেই ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডে জব পেতে কোন প্রভিন্সে গেলে কেমন সুবিধা হবে এটা মনে হয় লিখে তারপর হোমওয়ার্ক করে তারপরে আসলে ভালো। খুবই ভালো বলছেন। আর আমি মনে হয় আমি নিজে থেকে একটা সাজেস্ট করব, স্পেশালি যারা মায়েরা বা মেয়েরা যারা আসবে, ড্রাইভিং লাইসেন্সটা করে আসতে। হ্যাঁ, বাংলাদেশে you learn the driving, you get your license and then you come. কারণ এখানে এটা না জানাটা খুবই একটা বড় মানে থাকে যে you have to wait for either your husband or public transportation. এটা খুব একটা হেলদি হয় নিজে জানলে। আমি তো আমার লাইসেন্স তখনই আমি বুঝছি কত কষ্ট ছিল। আমি ১.৫ বছর পরে আমার লাইসেন্সটা আমি নিই। ১.৫ বছর হাসব্যান্ডের উপর ডিপেন্ড করতে হইছে কোথাও যেতে হলে এবং কাজে যেতেও সমস্যা হতো। তখন অবশ্য আমি ট্রেনে যেতাম। কিন্তু বাসা থেকে যে ট্রেন স্টেশন এইটুক যেতেও তো আমার হাসব্যান্ড সকালে নামায় দিতেন আমাকে। যখন থেকে আমি ড্রাইভিং করলাম তখন থেকে তো আমি আমার যার জন্য একটা ফিক্সড টাইমে আমাকে রেডি হতে হতো যে আমাকে নামায় দিয়ে সে জবে যাবে। যার জন্য একটু বেশি তাড়াতাড়ি বের হতে হতো। এগুলো সমস্যা আসলে ড্রাইভিং জানাটা এই দেশে ড্রাইভিং এখানে শখের না আসলে, এটা প্রয়োজন। প্রয়োজন, রাইট, রাইট। বাংলাদেশে যেমন অনেকেই শখে ড্রাইভিং শিখে, কারণ বাংলাদেশে সবারই ড্রাইভার আছে এমন। এখানে এখানে তো ড্রাইভারকে নিজের সমান বেতন দিয়ে you cannot হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তো সেটার জন্য যে ড্রাইভিংটা এখানে খুবই দরকার। এটা ঠিক। হ্যাঁ। এখন আমি একটু ফান কোয়েশ্চেনে চলে যাই। খুবই আচ্ছা। লাইটার কোয়েশ্চেন। আপনি কফি পারসন না টি পারসন? ডু ইউ লাইক আমি টি? টি। সেটা কি রং চা না দুধ চা? হ্যাঁ, দুধ রং চা। আমি এখন হেলথ কনসিয়াস হওয়াতে এখন যেমন দুধ চা খুব কম খাই, হয়তো সপ্তাহে ১ দিন। আর এই যে রুটি খাই। কিন্তু আমি কফি পছন্দ করি না। আমার হাসব্যান্ড আবার কফি পারসন। সে কফি খায় কিন্তু আমি কফি পছন্দ করি না। আমার চা। আমি আমি এখন ইদানিং আমার দুধ চা খুব পছন্দ, মালাই চা স্পেশালি। রিসেন্টলি ব্লাক কফি খাওয়া শুরু করছি। তো সবাই বলে যে এটা লিভারের জন্য ভালো। সো মনে হচ্ছে যে বিষ খাচ্ছি। না আরেকটা আমি কিছুদিন আগে পড়লাম যে আ মানে ব্লাক কফি খেলে আপনার যেটা আমি পড়লাম যে আপনার ব্রেইনের কার্যক্ষমতা নাকি বাড়ে। হ্যাঁ? মানে নিজেকে থিংকিং করার এজন্য শুরু করছি আমি প্রায় অনেকদিনই। কাজে যেয়ে সকালে ১ম এই একটা ব্লাক কফি নেই। এবং আচ্ছা। একদম অর্গানিক যেটা এটা গ্রাইন্ড করে যে ফ্রেশলি তৈরি করা এটা আমাদের মেশিনটা আছে। তো সকালে যেই আগে ওই কফিটা আগে নেই। শুধুমাত্র এইজন্য যে বলে যে দিনটা শুরু ভালো হয়, থিংকিং ভালো। এটার জন্য শুধু আমি ওষুধের মতো মনে হয় যে খাই। আমি কফি এনজয় করি না। কিন্তু সকালে যেয়ে আমি ঔষধের মতো তাই একদম মানে আমার হাসব্যান্ড খুব কফি পারসন এবং ব্লাক টি মানে আমি যখনই সিক নিয়ে বলছি হাউ ক্যান ইউ ইভেন পে ফর ইট এই ধরনের কফি খাওয়ার জন্য। হুম, আমি কফি পছন্দ করি না। কিন্তু ১ কাপ খাই সকালে। সেটা হচ্ছে আমাকে নিজেকে চাঙ্গা রাখার জন্য মোট কথা। যে আর কাজে আপনি যাওয়ার তো আগে পারসন ব্রেইনের, সো ইউ নিড টু হ্যাভ দ্যাট ক্লিয়ার থিংকিং গোইং। সেজন্যই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ফুড। আপনার ফেভারিট ফুড কি কানাডিয়ান ফুড অর বাংলাদেশি ফুড? না, বাংলাদেশি ফুড। সবচেয়ে আমি পছন্দের খাবার কি? আমি পছন্দ ভাত, মাছ এগুলো আমি পছন্দ করি। আমি ক্যানাডিয়ান ফুড খুব একটা এনজয় করি না। খুব কম খাই। যে আমি বাইরে তো খেতেই হয়, ছেলেমেয়েদের সাথে যাই। আমরাও যাই। কিন্তু আমি যে খুব একটা এনজয় করি, করি না আমি। আমার দেশি ফুডই আমার পছন্দ। আচ্ছা। একটা হচ্ছে আপনাকে যদি বলি জি। সমস্যা যেটা হইছে যে জি। আমার ছেলে তো বিয়ে হইছে রিসেন্টলি গত বছর। তো You আমার don't look like a শাশুড়ি though. এটা বলে দেওয়া দরকার। মেয়ের তো আরো আগেই বিয়ে হইছে। আমার একটা নাতিও আছে। ছেলে বউ হচ্ছে